আমার মনে হতে থাকে এই দুনিয়ায় আমার জন্ম হয়েছে এই একা থাকার জন্য। কোটি কোটি মানুষের মাঝে থেকেও আমি একা, নিঃস্ব। আমি আমি যে এতিম। মনে হলো বেঁচে থাকার মানে কি? যেই জীবনে শান্তি নেই, সেই অশান্তিময় জীবন বাঁচিয়ে রাখার কি দরকার? কাটার থেকে ধারালো ব্লেড খুলে প্রথমবারের মতো হাতে আঘাত করলাম। রক্ত গড়িয়ে পড়তে লাগলো হাত বেয়ে ফ্লোরে, এবং আশ্চর্যজনকভাবে আমার কোনো অনুভূতি হলো না। আবার দিলাম, না, কোনো কিছু ফিল হলো না। তাহলে আমি মরবো কিভাবে? মাথায় মৃত্যুর চিন্তা ঘুরতে থাকতো সব সময়। এর মাঝে একবার ওই ছেলেটার সাথে দেখা হয়েছিল, আশ্রমের পেছনে দোল খাচ্ছিল। ছেলে হয়ে মেয়েদের মতো দোল খেতে দেখে আমার খুব রাগ হলো। এটা আনন্দের কি আছে যে দাঁত বের করে হাসতে হাসতে দোল খেতে হবে? আমি সেই প্রথমবার আশ্রমের ছেলেদের কারো সাথে নিজ থেকে কথা বললাম। আমি ওর সামনে দাঁড়াই, ও দোল খাওয়া থামায়। চোখে স্পষ্ট ভয় ছিল। আমার ভালো লাগলো ওর ভয় দেখে। জিজ্ঞেস করলাম, তোমার বাবা যখন তোমার কপালে চুমু দিয়ে চুলে হাত বুলিয়ে দিয়েছিল তখন অনুভূতি কি ছিল? ছেলেটা আমার কথার উত্তর না দিয়ে দোলনা থেকে নেমে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। আমার ভালো লাগে না যখন কেউ কথার উত্তর দেয় না, অভদ্র মনে হয়। এই ছেলেটা একটা অভদ্র। পড়ালেখা করে কি শিখলো তাহলে? অভদ্রতামি। আমি ছেলেটার গেঞ্জির কলার টেনে ধরলাম। ও ভয় পেল। ওর ভয়ে ভয়ে চোখের দিকে তাকিয়ে আমি পুনরায় একই প্রশ্ন করলাম। যখন সে উত্তর দিল না, আমি শরীরে আগুনের আস্ফালন টের পেলাম। মুষ্ঠাঘাত করলাম ওর নাক বরাবর। ও চিৎকারের সুযোগ পেল না। তার আগেই ওর মাথার মধ্যে মারতে থাকলাম ক্রমাগত। ওকে মেরে কেন যেন খুব শান্তি পাচ্ছিলাম। সেই শান্তির আশায় আরো মারতে লাগলাম। ওর রক্তে আমার হাত রঞ্জিত হয়ে গেল। নিজের রক্ত ছাড়া প্রথম অন্য কারো রক্ত দেখেছি। সেই রক্ত দিয়ে মাটিতে ফুল রাখলাম। আমার মন পুলকিত হলো ফুলটা দেখে। কি চমৎকার ফুল, কি চমৎকার ফুলের রং, রক্তিম রঙা। ছেলেটা পরে কমপ্লেইন দিল আমার নামে। কেউই বিশ্বাস করলো না, কারণ সবাই জানে আমি শান্ত। এসব মারামারির আশেপাশেও নেই। সেই থেকে আমার আর্টের প্রতি টান বাড়ল। সুসাইডের চিন্তা বাদ দিয়ে আর্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। দিন নেই রাত নেই, খালি আঁকা আঁকি করতাম। ঠোঁটে হাসি ফোটার প্রথম কারণ হয়ে উঠল পেইন্টিং। দ্বিতীয় কারণ আমার বাটারফ্লাই। আমি যখন আমার নিজ টাকায় কেনা বাড়িতে শিফট হলাম তখন বয়স কতই বা খেয়াল নেই, তবে টিনেজ ছিলাম। বাড়িটা পরিত্যক্ত। আমি এর চেয়েও লাক্সারিয়াস বাড়ি অ্যাফোর্ড করতে পারতাম, কিন্তু এই বাড়িটার পেছনে জঙ্গল আর নিরিবিলি হওয়ায় আমি কিনে নিলাম। নিচের তলায় পরিত্যক্ত গোডাউন। পুরো বাড়িটাকে ভূতের বাড়ি বললে ভুল হবে না। আর একটা কথা, পেছনের এই জঙ্গলটা অনেক বিস্তৃত। এর শেষ নেই আমার জানা মতে। এই গভীর জঙ্গলের মাঝে আমাকে পাওয়া গিয়েছিল, তাই এই বাড়িটা আর জঙ্গলের প্রতি টানটাও বেশি। বছরের পর বছর যেতে থাকে, প্রাপ্তবয়স্ক হই, ছেলে থেকে পুরুষ হয়ে উঠি। আর্টিস্ট হিসেবে পরিচিত হই ন্যাশনালি প্লাস ইন্টারন্যাশনালি। মোটা অঙ্কের টাকা ইনকাম করতে থাকি প্রতিটা আর্টে। ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়, গাড়ি হয়, কিন্তু বাড়ি আর কেনার ইচ্ছে জাগেনি। ঘরের জন্য আসবাবপত্র বানাই, আর্ট করি, কিন্তু সাজাই না ঘর, অযত্নে ফেলে রাখি। আমার আর্ট রুমটাই সবচেয়ে সুন্দর করে সাজাই। সব সরঞ্জামের জন্য আলাদা শেলফ কিনে তাকে তাকে রাখি। পড়ালেখা করি নামে মাত্র। যেটুকু জানা দরকার সেটুকু জানার পর পড়ালেখার প্রতি আগ্রহ আসে না। হিসাব বিজ্ঞানের রেওয়ামিল, আর্থিক অবস্থার বিবরণী, ফিন্যান্সের আদর্শ বিচ্যুতি, এসব জেনে আমার কোনো লাভ আছে? আমি তো এসব কাজে লাগাবো না। দিন রাত আর্ট করি, এটা সেটা আঁকি, যা মনে আসে তাই আঁকি। কিন্তু ওই যে একাকিত্ব, সাময়িক সময়ের জন্য আড়াল হলেও আমার পিছু ছাড়েনি। আঠার মতো লেগেছিল। সম্মান, টাকা, ঐশ্বর্য সবই আছে আমার, কিন্তু ভালোবাসা, ওই একটা জিনিসের জন্য আমি ভেঙে পড়ি। আঁকতে আঁকতে এক সময় হতাশ হয়ে পড়তাম। আমার দরকার ছিল ভালোবাসার, দরকার ছিল একটু জড়িয়ে ধরার অনুভূতির। কর্মক্ষেত্রে বিভিন্ন মানুষদের জড়িয়ে ধরতে হয় প্রথম দেখায়, তবে সেই জড়িয়ে ধরাটা ছিল ফরমাল। কেউ আমাকে মন থেকে জড়িয়ে ধরেনি। এগুলো ছিল সব ফরমাল হাগ, যা খালি লোক দেখানো, যেখানে ভালোবাসাময় উষ্ণতা ছিল না। প্রতি মুহূর্তে ভালোবাসার অভাব বোধ করলাম প্রচন্ড। আমি যখন অসুস্থ হতাম, নিজেই নিজের সেবা করতাম। জ্বরে গা কাঁপুনি দিয়ে উঠলে অসুস্থ শরীর নিয়ে নিজের কপালে নিজেই ভেজা কাপড় দিতাম। অসুস্থতা নিয়েও রান্না করতাম। জ্বরের ঘোরে বেহুশ হয়ে মরে থাকলেও কেউ ছিল না আমাকে দেখার। আমি চাইতাম কেউ একজন থাকুক আমার সাথে,
বাবা মা না, নিজের একান্ত একজন মানুষ থাকুক, যে আমি ঘরে ফেরার সাথে সাথে হাসি মুখে ওয়েলকাম জানাবে, আমার ক্লান্ত মুখ দেখে জিজ্ঞেস করবে আজকের দিনটা কি বেশি খারাপ কেটেছে, খারাপ লাগার কারণ জানতে চাইবে। আমি যখন অসুস্থ থাকবো সেই মানুষটা আমার পাশে বসে যত্ন করবে। এইখানে যত্ন বলতে আমি কিন্তু রান্না বান্নার কথা বলছি না। দরকার হলে জ্বর থাকা অবস্থাতেই আমি রান্না করব, সব কাজ করব, তবু সেই মানুষটা পাশে বসে ভালোবাসার সাথে মাথায় হাত বুলিয়ে দিক, কপালে ছোট্ট করে চুমু দিক, শক্ত করে জড়িয়ে ধরুক, আমার নাম ধরে আদর করে ডাকুক, আর কিছু না। এই ভালোবাসার মানুষ আমি খুঁজে পাইনি। যেখানে সমস্ত মানুষ জাতের প্রতি ঘৃণা জন্মেছে, সেখানে কিভাবে আমি ভালোবাসার মানুষ খুঁজতে বেড়াতাম? আমার একান্ত মানুষ নেই, এই কথাটা আমার তৈরি, অথচ আমার তৈরি কথাই আমাকে মুষড়ে দিতে লাগলো প্রতিনিয়ত। আবারও সুইসাইডের চিন্তা মাথায় ভর করলো। ব্লেড দিয়ে হাতে মুছে দিলাম, কিছুই অনুভূতি হলো না। ভাবলাম ব্লেড হয়তো আমার শরীরে অনুভূতি জাগাতে অক্ষম, তাই স্কাল্পচার বানানোর ধারালো ছুরি দিয়েও হাত কাটলাম। 2 হাতে পরপর অনেকগুলো পৌঁছে দিলাম। অনুভূতি যেন কঠিন শিকলে আবদ্ধ ছিল, কোনো কিছুই ফিল হতো না। বুঝলাম না আমার ভেতরে কি কোনো অনুভূতি নেই। বিরক্ত হলাম নিজের প্রতি, মরে যাওয়ার সহজ উপায় খুঁজতে লাগলাম। তারপর আমার অগোছালো ভালোবাসাহীন উদ্দেশ্যহীন জীবনের একদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি এক রমণীকে। জীবনে এই প্রথমবারের মতো কোনো রূপসী কন্যা আমার স্বপ্নে এসেছিল। তার হাতে দুরঞ্জন ফুল, লম্বা হালকা গোলাপি গাউন পরনে, ঘন পল্লব বিশিষ্ট চোখে আবেদন, ঠোঁটে দুষ্ট হাসি, পেছনের ব্যাকগ্রাউন্ড ড্রিমে। স্বপ্নটা স্বপ্নের চেয়েও সুন্দর ছিল। আমার মনে হয়েছিল এক টুকরা হেভেন আমার স্বপ্নে উকি দিয়ে গেল। ঘুম ভাঙার পর আমি অস্থির হয়ে যাই। আমার ভুতুরে ঘরের মাঝে মেয়েটাকে খুঁজতে থাকি। কি পাগল আমি, তাই না? আসলেই পাগল। মেয়েটাকে স্বপ্নে যেমন দেখেছিলাম ঠিক সেভাবেই তুলে ধরি ক্যানভাসে। আমার মনে হতো আমার স্বপ্নে দেখা মেয়েটির কোনো অস্তিত্ব ছিল না, কেননা এরকম কোনো মেয়েকে আমি বাস্তবে দেখিনি। আমার ব্রেইন শার্প। পরপর 3 দিন আমি একই রমণীকে বিভিন্ন আঙ্গিকে স্বপ্নে দেখি। প্রত্যেকটা স্বপ্নকে আমি তুলির আঁচড়ে ক্যানভাসে আঁকি। এত চমৎকার দেখতে এই মেয়েটা যে আমি নিজের আঁকা ছবি নিজেই দেখে চোখ সারাতে পারি না। মেয়েটাকে দেখার পর আমার চিত্ত চঞ্চল হয়ে ওঠে। পাগল হয়ে যায় মেয়েটাকে পাওয়ার জন্য। আমার মনে হতে থাকে এই মেয়েটাই আমার ভালো থাকার ওষুধ। আমার একাকিত্ব ঘোচানোর জন্য এই মেয়েটাকেই লাগবে। আমার একান্ত মানুষ এই মেয়েটাই। কতবার চুমু খেয়েছি ক্যানভাসে হিসাব নেই। ছবি আঁকার সাথে সাথে চুমু দিতাম, রঙে ঠোঁট ভরে যেত। আমি কেয়ার করতাম না, মন না ভরা অবধি ছবিতে চুমু দিয়ে যেতাম। এতটাই পাগল হয়ে গিয়েছিলাম আমি। কিন্তু এই বৃহৎ পৃথিবীতে কোথায় খুঁজবো আমার স্বপ্নের হৃদয়ে হরণকারিণীকে? যেদিন বুঝেছিলাম আমি আমার প্রাণ প্রিয়াকে খুঁজে পাবো না, সেদিনই এই অর্থহীন প্রাণটাকে নাশ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি জানি না এটা আসলে অলৌকিক কিনা, তবে সেদিনই আমার জীবনের মোড় ঘুরে গেল। কি মনে করে সেদিন ভার্সিটি যাই এবং আমার হৃদয় থমকে দিয়ে আমি আমার হৃদয়ের হরণীর দেখা পাই। ভার্সিটির গেটের সামনে কতগুলো কেকের ব্যাগ হাতে, ঠোঁটে সেই দুষ্ট হাসি। আমার পা থমকে যায়, শরীর অসাড় হয়ে যায়। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি যে আমার ভালোবাসা আমার কাছে এসে ধরা দিয়েছে। তাও আবার সেদিন, যেদিন আমি দুনিয়াকে ছিল তরে বিদায় জানানোর প্ল্যান করেছিলাম। নিজের ওপর রাগ হতে রাখলো। কেন এর আগে ভার্সিটি এলাম না? ও যে ক্লাসরুমে ঢুকলো, সেই ক্লাসরুমের পেছনের দরজা দিয়ে ঢুকে একটা সিটে বসে পড়লাম। সারাক্ষণ ও চঞ্চলতা মুগ্ধ চোখে দেখতে লাগলাম। ও যখন আমার কাছে আসলো, আমার বুকের মধ্যে চলা ধ্রিম ধ্রিম আওয়াজ বেড়ে যেতে লাগলো। মনে হলো এই বুঝি পুরো ক্লাস আমার হৃদয়ের শব্দ শুনে ফেললো। ও কাছে আসলো, আমার সামনে জার কেক সামনে রাখলো। আমি আঁকার ভান করে আঁকে বুকে করতে লাগলাম, কিন্তু আমার মন ছিল সামনে দাঁড়ানো আমার ভালোবাসার কাছে। ও নিজ থেকে পরিচিত হতে চাইল, আমিও হতে চাইলাম। কিন্তু যখন দেখলাম ওর সাথে আরো একটা ছেলে আছে, তখন আমার প্রজাপতি উঠতে থাকা হৃদয়ে ক্রোধের আগুন জ্বলতে থাকলো। যেই আগুনে সব প্রজাপতি পুড়ে ছাই হতে লাগলো। আমি গম্ভীর মুখে নিজের নাম বললাম। ওর নাম জানলাম। আমার পছন্দ হয়নি। ওকে দেখা মাত্রই আমার মনে যেই নামটা এসেছিল তা ছিল বাটারফ্লাই, যে কিনা আমার মৃত হৃদয়ে হুট করে উড়ে এসে জীবিত করে তুলেছে। আমি পুরোটা ক্লাস ওকে দেখে যেতে লাগলাম। ছুটির শেষে ওকে ফলো করলাম।
শুধু ভার্সিটি না, সব জায়গাতেই ওকে ফলো করতে লাগলাম। যেই আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতাম, সেই আমি ওর জন্য ইনস্টা, টুইটার ডাউনলোড করে ওকে ফলো করতে লাগলাম। ওর প্রতিটা ছবি সেভ করে রুমে টাঙিয়ে রাখলাম। ও কোথায় যায়, কি করে না করে সব স্টক করতে লাগলাম। আমি অবসেসড হয়ে গিয়েছিলাম ওর প্রতি। প্রত্যেকটা মুহূর্ত বাটারফ্লাইয়ের চিন্তায় বিভোর থাকতাম। নানা কুটো কৌশলে ওর বাবার সাথে সম্পর্ক ভালো করি, ওকে নিজের কাছে রাখার চেষ্টা করি। বিয়ের চিন্তা এত দ্রুত ছিল না, কিন্তু ওকে ওর ফ্রেন্ডদের সাথে মেলামেশা সহ্য হলো না আমার। আমি চাই সব মানুষের থেকে ওকে আলাদা রাখতে, সবার থেকে দূরে সরাতে। ও শেষ এবং একমাত্র মানুষটা আমি হব, শুধুই আমি। তাই ছক কষে ওকে বিয়ে করি। তাও ওর ফ্রেন্ডদের সাথে মেলামেশা কমলো না। ওর সাথে ওর বন্ধু বান্ধবদের সখ্যতা দেখে আমার এত রাগ উঠল, পৃথিবী ধ্বংস করার মতো রাগ। যদি ও আমাকে কম গুরুত্ব দেয়, যদি আমাকে ছেড়ে চলে যায়, যদি আবার একাকিত্বের মাঝে ফেলে দেয়, আমি ওকে ওদের থেকে আলাদা করার সব ধরনের চেষ্টা করি। আমার বাটারফ্লাইয়ের গলায় সুতো বেঁধে নিজের করার জন্য যা করার লাগে সব করব, সব। আমার বাটারফ্লাই শুধু আমার বাটারফ্লাইয়ের উড়ার ক্ষমতা থাকবে একটি নির্দিষ্ট জায়গায়, একটি নির্দিষ্ট ফুলের কাছে। রোদরঞ্জন ফুল, বিষাক্ত মধুজার। আমি হব আমার বাটারফ্লাইয়ের রোদরঞ্জন। যেই বিষাক্ত মধুর একমাত্র ভাগীদার সেই কোমল ডানার প্রজাপতি, যা পান করে অন্যান্য ফুলের কাছে যাওয়ার শক্তি হারিয়ে ফেলবে সে। দুর্বল ও নত হয়ে পড়ে থাকবে জেহফিল নামক বিষাক্ত রোদরঞ্জনের কাছে। আধা বোঝা চোখে ইনান দেখলো জেহেফিল টেবিলে বসে কিছু একটা করছে। ঘোলা চোখে ভালো করে দেখতে পারল না, শুধু টেবিল ল্যাম্পের আলোয় সামনে খালি শরীরে বসে থাকা জেহেফিলের থেকে কাগজে খসখসানোর আওয়াজ শোনা যাচ্ছে। বারান্দা থেকে আসা ঠান্ডা বাতাসে ঘুম আরো জেগে বসলে গায়ে থাকা জেহেফিলের শার্ট শরীরে জড়িয়ে ঘুমে ডুব দিল আবার। গলায় আর বুকে ঠান্ডা পানির ফোঁটা পড়তেই ইনানের ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে পাশ ফিরতেই দেখলো শুধু তোয়ালে জড়ানো জেহেফিল ইনানের ওপর ঝুঁকে বসে আছে। তার ভেজা চুল থেকে টুকটুক করে পানির ফোঁটা ইনানের উষ্ণ শরীরকে ভিজিয়ে দিচ্ছে। ইনানকে চোখ খুলতে দেখে জেহেফিল স্মিত হাসে। ইনান মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থাকে জেহেফিলের নজর কাড়া হাসিতে। জেহেফিল ইনানের নাকে নাক ঘষে আলতো গলায় বলে, বেবি, 11টা বাজে, ঘুম থেকে উঠবে না? এত সময় ইনান ঘুমিয়েছে ভাবতে হন্তদন্ত হয়ে উঠে বসে। আজ আর ভার্সিটি যাওয়া হলো না। জেহেফিল ইনানকে কোলে তুলে নিল। লজ্জায় ইনানের মরি মরি অবস্থা। তার পরনে শুধু জেহেফিলের শার্ট, সেটাও কোলে তোলার কারণে বারবার ওলু থেকে পিছলে পড়ে যাচ্ছে। ইনানকে ওয়াশরুমে দাঁড় করিয়ে কোমর চেপে ঘাড়ে চুমু খেল জেহেফিল। শীতল ছুটের পরশ ঘাড় ছুঁতে মৃদু কেঁপে উঠল ইনান। কপালে চুমু দিয়ে বলল, যাও গোসল ছেড়ে আসো, তোমার প্রিয় ব্রেকফাস্ট রেডি করছি। চুল মুছতে মুছতে ইনান কিচেনে আসলো। দেখলো জেহেফিল তোয়ালে জড়িয়ে প্যানকেক বানাচ্ছে, শুধু পরনে অ্যাপ্রন। অ্যাপ্রনটা জেহেফিলের শরীরকে পুরোপুরি আয়ত্ত করতে পারছে না। জেহেফিলের পেশিবহুল বাহু, শক্ত কাঁধ, অ্যাডামস অ্যাপল ইনানকে চম্বুকের ন্যায় টানছে। জেহেফিল নিজেও জানি না খালি গায়ে অ্যাপ্রন পরনে জেহেফিলকে কতটা আবেদনময় লাগছে। হ্যালো বেবি গার্ল। ইনানের ধ্যান ছুটে জেহেফিলের গাঢ় কণ্ঠে। ডাইনিং এ গিয়ে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, এমন উদম হয়ে রান্না করছেন কেন? কেমন দেখায়? মিটিমিটি হেসে উত্তর দেয়। পানি খেতে গিয়ে বিষম খায় ইনান। তুতলিয়ে বলে, কিসব আজে বাজে কথা। আজে বাজে কাজ করতে ভালো লাগে, অথচ কথা বলতেই দোষ। নিষ্পাপ গলা জেহেফিলের। ইনানের কান দিয়ে গরম ধোঁয়া বের হতে থাকে। জেহেফিলের মুখ এত লাগামহীন কেন? জেহেফিল ইনানের লাজুক অস্বস্তিকর চেহারা দেখে কাছে এসে বাঁকা হেসে বলল, জেহেফিলের কথা শেষ হওয়ার আগেই ইনান জেহেফিলের মুখে প্যানকেক ঢুকিয়ে দিল। শাসনের স্বরে বলল, আরেকটা কথা যদি মুখ দিয়ে বের করেছেন তো তো আপনার একদিন কি আমার 10 দিন। জেহেফিল আরামে প্যানকেক খেতে খেতে ভাবুক গলায় বলল, তোমার 10 দিনই লাগবে আমাকে ক্লান্ত করতে, আর আমার মাত্র এক দিন। আউচ, বাটারফ্লাই। ইনান জেহেফিলের নাক বরাবর ঘুষি দিল জোরে। রাগত স্বরে বলল, বেশরমা, অসভ্য, মুখে বন্ধ হয় না কেন আপনার? জেহেফিল নাক ডলতে ডলতে বলল, এভাবে বন্ধ না করে কিস্তিতে বন্ধ করতে পারো। এত আনরোমান্টিক কেন তুমি? যত রোমান্টিকতা সব খালি আমিই করি। সকালটা কেটে গেল দুজনের খুনসুটিতে। জেহেফিলকে আগের মতো দুষ্টুমি করতে দেখে ইনান সম্পূর্ণ ভুলে গেল গতকাল ভোরে জেহেফিলের ভয়ানক রূপের কথা। একাডেমির দোতলার ভবনটা মাঠের একদম কোনায়।
গাছপালা ঘিরে আছে ভবনটাকে। এইখানে সিঁড়ির ঘরটা কেউ ব্যবহার করে না। অন্ধকার সিঁড়ির মধ্যে তাজবির বসে আছে। কয়েক সেকেন্ড পর পর তার দুই ঠোঁটের ফাঁক থেকে ঘোলাটে ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে। তাজবির চোখ ছোট ছোট করে সামনের ভবনের নিচতলায় তাকিয়ে আছে। তার টিমের সদস্যরা প্রজেক্টের স্ট্যাচু ঠিক করছে, আর তাদের দিক নির্দেশনা দিচ্ছে জেহেফিল। জেহেফিল থাকার কারণেই তাজবির আর জয়েন করেনি ওদের সাথে। জেহেফিলের প্রতি মনে মনে রাগ পুষে রেখেছে তাজবির। তার এই রাগকে ফ্রেন্ডরা বলে হিংসা। আসলেই কি হিংসা নাকি? জেহেফিলকে দেখতে না পারার কারণ ছিল একটি, তাকে ক্লাসের মধ্যে কঠিন অপমান করাটা। তবে পরবর্তীতে আরো কারণ খুঁজে বের করেছে। যদিও জেহেফিল তাজবিরকে ততটা পাত্তাও দিত না, ক্লাসের অপমানটা ধীরে ধীরে রূপ নেয় ভয়ঙ্কর আকারে। জেহেফিলের সব কাজ তার বিরক্ত লাগতো এরপর থেকে। ইভেন জেহেফিলকে বিরক্ত লাগতো। জেহেফিলের সাকসেস, বিভিন্ন এক্সিবিশনে জেহেফিলের আর্টওয়ার্ক প্রেজেন্টেশন, দেশ বিদেশে ওর সুনাম, এগুলো তাজবিরকে ভেতরে ভেতরে দাবানলে জ্বালায়। জেহেফিল তাজবিরের প্রায় সমবয়সী। সে যতটুকু জানে, জেহেফিল মাস্টার্সে বর্তমানে পড়তো, যদি না লেখাপড়া ছাড়তো। আর তাজবির মাস্টার্স ফাইনাল দিয়েছে। সেই হিসেবে জেহেফিল তাজবিরের কিছুটা ছোট হবে বোধ হয়। তাই তার ছোট কেউ তাকে ক্লাসের মাঝে অপমান করে, তাও আবার রাগ দেখিয়ে ধমক দিয়ে কঠিন গলায়। এই ব্যাপারটা খুব ইগোতে লেগেছে তাজবিরের। তার উপর জেহেফিলের সাফল্য তাজবিরের জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। এসব ভাবতে ভাবতে কপালে রগ ফুলে উঠেছে তার। আধ খাওয়া সিগারেটটা পায়ে পিষে উঠে দাঁড়ায়। কোমরে এক হাত আর মাথায় এক হাত দিয়ে চুল চেপে ধরে। তাজবিরের সারা জীবনেও তাকে কেউ ফুলের টোকাও পর্যন্ত দেয়নি। ধমক দিয়ে কথা বলা তো দূরের কথা, এমনকি তার বাবা মাও কখনো তার সাথে উঁচু গলায় কথা বলেনি। সবসময় আদরের মাঝে বড় হওয়া তাজবিরের সবার সামনে অপমানিত হওয়াটা, তাও আবার ছোট কারো কাছে, ব্যাপারটা সহজে হজমযোগ্য নয়। জেহেফিলকে কোনো শাস্তি দিতে পারলে তার মন শান্ত হতো, কিন্তু জেহেফিলকে শাস্তি দেওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছে না সে। ভাবনায় মশগুল থাকা তাজবির এলোমেলো পায়ে করিডোরে হাঁটছিল। তখনই নান সিঁড়ি থেকে দৌড়ে উপরে উঠে মোড় ঘুরতেই কাউকে সামনে দেখে। আচমকা কেউ সামনে আসায় তাজবির দুই হাত সামনে বাড়ায়, মানুষটি যাতে পড়ে না যায়। কিন্তু ইনান নিজেকে রক্ষার জন্য ফার্স্ট ছিল। তাজবির ধরার আগে সে নিজের গতির ব্রেক কষে। তাজবিরের আর তার মাঝের ব্যবধান 5 ইঞ্চি মাত্র। পাগলের মতো ঘোরাঘুরি করে রাস্তা আটকে রেখেছেন কেন? এক্ষুনি তো পড়ে যেতাম। ত্যাক্ত বিরক্ত ইনান তাজবিরকে কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে চলে যায় আবার। তাজবির হতভম্ব চোখে ইনানের চলে যাওয়া দেখে। আজব মেয়ে একটা। ইনান নিচে জেহেফিলের কাছে যায়। তার ক্লাস শেষ। বসে থাকতে ভালো লাগছিল না বিধায় জেহেফিলের কাজ দেখার জন্য চলে এসছে। জেহেফিল গম্ভীর গলায় সবাইকে ডিরেকশন দিচ্ছে, আর ইনান জেহেফিলের পেছনে এসে তার কাজ পর্যবেক্ষণ করছে। জেহেফিল খেয়াল করেনি যে ইনান তার পেছনে দাঁড়িয়ে। স্ট্যাচুটা দেখতে এত সুন্দর লাগছিল যে ইনানের ঠোঁট দুটো বিস্ময়ে ফাঁকা হয়ে গেছে। এক রমণীর শরীর 2 টুকরো কাপড় দিয়ে ঢাকা, পা শিকল দিয়ে বাঁধা, তার চোখে অশ্রু। ঠোঁট দুটো যেন এক্ষুনি সাহায্যের জন্য চিৎকার করে উঠবে, এতটা করুণ দৃশ্য। ইনান বেখেয়ালি পায়ে হেঁটে গেল মূর্তির কাছে। মূর্তির শিকল বাঁধা পায়ে হাত দেওয়া মাত্রই কারো কর্কশ কণ্ঠের চিৎকার শুনে চমকে উঠে সে। সবার নজর যায় ইনানের দিকে। ইনান তাকায় তার উপর চিৎকার করা মেয়েলি কণ্ঠের মালকিনের দিকে। টিয়া ধমকে বলে, এই মেয়ে, এটা ধরলে কেন? চোখ কি আকাশে রেখে হাঁটো নাকি? দেখো না মাটি এখনো শুকা। জাস্ট শাট ইওর মাউথ মিস টিয়া। টিয়া চুপসে যায় জেহেফিলের ধমকে। চুপসানো গলায় বলল, স্যার, মেয়েটা স্ট্যাচুর পায়ের দিকটা টাচ করেছে, এতে শেপ নষ্ট হয়ে যেতে পারে। হয়েছে? টিয়া বুঝলো না। বিভ্রান্তি নিয়ে চাইলো জেহেফিলের দিকে। সরি স্যার। শেপ কি নষ্ট হয়েছে? গাম্ভীর্য নিয়ে বলল। টিয়া মূর্তিটার যেদিক ইনান ছুঁয়েছে সেদিকে দৃষ্টিপাত করলো। ইনান হালকা করে ছুঁয়েছে, যার কারণে কোনো দাগই পড়েনি। টিয়া মাথা দুদিক নেড়ে নিচু গলায় বলল, না স্যার, বাট হতো যদি। জেহেফিল হাত উঠিয়ে থামিয়ে দেয়। হতো এবং হয়েছে, এর মধ্যে বিস্তর ফারাক আছে। 6 এর বই দেখে পার্থক্যটা পড়ে নেবেন। টিয়াকে অপমান করার ধরনটা দেখে না চাইতেও বাকিদের হাসি চলে আসে। মুখ টিপে তারা হাসতে থাকে। জেহেফিল কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকায় ইনানের পানি চাইল। তার বাটারফ্লাইয়ের ওপর টিয়ার গলা চড়িয়ে কথা বলার সাহস দেখে জেহেফিলের রক্ত টপক করে ওঠে। ইনানের সন্নিকটে গিয়ে তার হাত ধরে মূর্তির পা ছুঁয়ে বলে, যেখানেই কাজ করতে মন চাইবে ধরবে, কারো পারমিশনের প্রয়োজন নেই। ছোঁয়ার পর ইনানের হাত ধরে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। তার আগে পেছনে ফিরে টিয়াকে উদ্দেশ্য করে বলে, আগামীকাল আপনার হোমওয়ার্ক হচ্ছে ক্লাস 6 এর বই জোগাড় করে টেন্সের স্ট্রাকচার মুখস্থ করবেন।
সবার সামনে দাঁড়িয়ে টেন্সের ডেফিনেশন বলবেন। যদি না পারেন তাহলে পুরো স্ট্যাচুর দায়িত্ব আপনার নিতে হবে। অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে টিয়া। তার ফ্রেন্ডরা মুখ চেপে হাসছে। আকাশ যে কিনা নতুন জয়েন করেছে, সে হো হো করে হেসে উঠল। দামরা একটা মেয়েকে এই ধরনের শাস্তি দেওয়া চেয়ে অপমানজনক আর কিছুই হয় না। জেহেফিল ইনানের হাত ধরে চলে গেল। সিঁড়ি দিয়ে ওঠার সময় ইনান বলল, এই ধরনের শাস্তি না দিলেও পারতেন জেহেফিল, মেয়েটা কত লজ্জা পেয়েছে। জেহেফিল ইনানের ঠোঁট চেপে ধরল। তোমার উপর কেউ ঝাড়ি মেরে কথা বলবে আর আমি চুপ করে থাকবো? ঝাড়ি মারলো কোথায়? মেয়েটা চিন্তিত ছিল তাই এমন করে বলেছে, এটা স্বাভাবিক। আমিও হলে এভাবেই ডাক দিতাম। জেহেফিল ইনানের গাল চেপে ধরে হালকা করে। শোনা, তোমার কাছে স্বাভাবিক হলেও এসব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তোমার উপর চিৎকার করে কথা বলা হোক কিংবা আদর করে কথা বলা হোক, সবকিছুর অধিকার শুধু আমার। জেহেফিল, কোনো কথা না, মাথা গরম আছে। কিস করো তো। ইনানের চোখ বড় বড় হয়ে যায়। পারবো না। জেহেফিল ইনানকে সেই অন্ধকার সিঁড়ি ঘরে টেনে ধরে। বাটারফ্লাই, তোমাকে যখন যা করতে বলবো সেটাই করবে। বিপরীতে একটা কথাও যেন তোমার এই সুন্দর মুখ দিয়ে না বের হয়। যদি না করি? ফল খারাপ হবে। ইনান জেহেফিলের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। ছাড়ুন এখন, পাবলিক প্লেসে এসব কি? এখানে কেউ আসবে না, চুপ থাকো। এই বলে জেহেফিল ইনানের ওষ্ঠাধর আয়ত্তে নিয়ে নেয়। সিঁড়ি ঘরের উপরে থাকা তাজবির সবটা লক্ষ্য করলো। দেয়ালে হেলান দিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে আপন মনের স্বাগতোক্তি করলো। ইন্টারেস্টিং। সুন্দর একটা দিন কাটানোর পর ইনান একাডেমি থেকে বাসায় ফিরছিল। জেহেফিলের সাথে নর্মাল কনভারসেশন করছিল সে। সেই টাইমে ইনানের বাবার কল আসে। ইনান ফুরফুরে মনে বাবার সাথে কথা বলাই খেয়াল করলো না জেহেফিলের অগ্নি চোখের লাফা। কল ধরছিলে না কেন আম্মু? চার্জ ছিল না বাবা, এখন অন হয়েছে। জেহফিলের ফোনে কল ঢুকছে না কেন? সকাল থেকে কল করছিলাম। কি জানি, বলতে পারছি না। আচ্ছা, আমি দেখবো। বাবার সাথে কথা বলা শেষ করে। জেহেফিলের মোবাইল ইনানের সামনেই ছিল। সেই মোবাইলটা নিয়ে কন্ট্যাক্ট লিস্ট চেক করে। জেহেফিলের মোবাইলে নাম্বারের সংখ্যা নিতান্তই কম, তাও সেগুলো কাজের ক্ষেত্রের। ইনান তার বাবার নাম্বার খুঁজে পেল না, তাই স্বাভাবিকভাবে বলল, বাবার নাম্বার আপনি সেভ করেননি? এই বলে জেহেফিলের দিকে তাকায়। দেখলো এতক্ষণ হাসি খুশি থাকা জেহেফিলের চোয়ার শক্ত, তীক্ষ্ণ চোখে আগুনের হলকা। যে সেভ করার কোনো প্রয়োজন আছে? জেহেফিলের কথাটা কর্ণকুহরে প্রবেশ মাত্র হঠাৎ করে জেহেফিলের সেদিন মোবাইল ছিনিয়ে নেওয়ার কথাটা মনে পড়ে তার বাবাকে নিয়ে ভৎসনা করাটা। সিরিয়ালি তার মনে পড়ে যায় ভোরের কথা। কপালে হাত চলে যায় ইনানের। সে এত ভুলো মনা কেন? ধাতস্থ করে নিজেকে। গভীর শ্বাস ফেলে জেহেফিলের দিকে চায়। এক্সপ্লেইন হোয়াট? ফুল গাছ কেটে ফেলার কথা। জেহেফিল ইনানের কথা শুনে বাঁকা হাসে, কটাক্ষ করে বলে, এতক্ষণ পর মনে পড়লো? কথা পেঁচাবেন না। তীক্ষ্ণ গলা ইনানের। ইনানের জোরে জোরে কথা বলা শুনে জেহেফিল বলল, লাভ, আমি তোমাকে এখনো ম্যানার্স শেখাতে পারিনি। এটা কি আমার ব্যর্থতা নাকি তোমার অমনোযোগিতা? অসন্তোষ প্রকাশ পেল জেহেফিলের কথায়। একদম কথা ঘুরাবেন না। ততক্ষণে তারা বাসায় এসে পড়েছে। জেহেফিল গাড়ির দরজা খুলে ইনানকে কোলে তুলতে নিলে ইনান জেহেফিলের বুকে ধাক্কা মারে। বেশি হয়ে যাচ্ছে কিন্তু বাটারফ্লাই। হিমশীতল গলা জেহেফিলের। আপনি বেশি করছেন। কথার জবাব দেন না কেন? গাছগুলো কেন কেটেছিলেন? বিহেভিয়ার চেঞ্জ কেন আপনার? আপনিই না আমার পছন্দে গাছ লাগিয়েছেন, তাহলে কেন আপনি আবার সেগুলো তুলে ফেলেছিলেন, তাও এত কষ্ট দিয়ে? গাছের কষ্ট নিয়েও ভাবো, আমার কষ্ট চোখে পড়ে না? আপনার কিসের কষ্ট? ভ্রু কুঁচকে আসে ইনানের। ভেতরে যাই। এখানেই বলবেন। হুকুমের সুরে বলল ইনান। জেহেফিলের ভালো লাগলো না তার উপর ইনানের হুকুম জারি করা। সিরিয়াস কথাবার্তায় তার উপর কেউ রুড হয়ে কথা বলবে, চিৎকার করবে, আদেশ দিবে, এসব জেহেফিলের সবচেয়ে অপছন্দ। তাও আবার তার বাটারফ্লাই সুরিলা গলায় তাকে অর্ডার করবে কেন? বাটারফ্লাইয়ের মিহি কণ্ঠস্বর শুধুমাত্র ভালোবাসাময় কথা বলার জন্য তৈরি হয়েছে, রিনরিনে হাসির জন্য, সুখে। চুপ করে থাকবেন না? আপনিই না বলেন প্রশ্নের জবাব না দেয়া অভদ্রতা, তাহলে এখন আপনি নিজেই তো অভদ্র হয়ে গেলেন। জেহেফিলের হাত মুষ্টিবদ্ধ হলো। রাগ হলে তার মাথা ঠিক থাকে না, কিন্তু বাটারফ্লাইয়ের সামনে রাগ দেখানো যাবে না। বাটারফ্লাই যদি কষ্ট পায়। ইনান আবারও কিছু বলতে নাই, তখন জেহেফিল ইনানের হাত ধরে হ্যাঁচকা টান মারল। কথা গলায় আটকে কাশি উঠে যায় তার। গিয়ে পড়ল জেহেফিলের কাঁধে।
হুট করে টান মারায় গাড়ির সাথে কপালে হালকা ব্যথাও পায়। ইনানকে কাঁধে তুলে জেহেফিল সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ইনান ছোটার জন্য মোচড়ামুচড়ি শুরু করতে লাগলো। ইনানকে এনে খাটের ওপর ফেললো জেহেফিল। ইনানের ওপর উঠে এসে দুই হাতের মাঝে বন্দি করলো। ইনানের নাকের কাছে চুমু দিতে চাইলে ইনান সরে যায়। জেহেফিলের অন্তঃকরণে আগুন জ্বলে উঠতে লাগলো ধীরে ধীরে। রাগ কমানোর জন্য ইনানকে কাছে টানতে চাইছে, আর ইনান কিনা উল্টো দূরে সরে গিয়ে তার রাগ বাড়িয়ে দিচ্ছে। বেবি আমার দিকে ফিরো না শোনা। অস্থির গলায় বলল, যেন এখন ইনানের সান্নিধ্য পাওয়াটাই গুরুত্বপূর্ণ। ইনান মুখ সরিয়ে নিল। এইসবের মুডে নেই এখন, যা বলছি তার উত্তর দেন। না হলে যে আমার রাগ কমবে না বাটারফ্লাই। ইনান তাচ্ছিল্যের হাসি হাসল। রাগ যেখানে আমার হওয়ার কথা সেখানে আপনি রেগে আছেন, অদ্ভুত। জেহেফিলের কানে কোনো কথাই গেল না। সে ইনানকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। ইনানের মাথায় কোনো একটা ভাবনা খেলে গেল। জেহেফিলের মোবাইল তার হাতে ছিল। সে ব্লক লিস্টে গেল এবং যা ভেবেছিল ঠিক তাই, তার বাবার নাম্বার ব্লকে রাখা। এদিকে জেহেফিলের নিজের শার্ট খুলে ইনানের কোটি খোলা শুরু করেছে। ইনান জেহেফিলের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। বাবাকে ব্লক করে রেখেছেন কেন? জেহেফিল উন্মাদ হয়ে আছে ইনানিতে ডুব দেওয়ার জন্য। তাই তার উন্মাদনার মাঝে ওই বুড়োর কথা বলাতে তার মুড চলে গেল। সাথে রাগ হলো প্রচুর। ইনানের হাত থেকে মোবাইলটা নিয়ে কাউচে ছুঁড়ে মারল। কারণ ওই বুড়োটা সারাদিন কল দিত। ক্ষোভের সাথে বলল জেহেফিল। বাবাকে এমন বেয়াদবি সম্বোধনে ডাকায় ইনান ফুঁসে ওঠে। যে বয়সে বড় কাউকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে আবার আমাকে ম্যানার্স শেখাবে? আগে নিচে বেয়াদবি বাদ দেন। হয়েছে, শেষ জ্ঞান দেয়া। আজাইরা, আপনাকে জ্ঞান দেয়া মানে কলা গাছের সাথে কথা বলা। বাবা কল দিত বলেই আপনাকে ব্লক করে দিতে হবে কেন? কারণ তিনি তোমার মতোই জ্ঞান দিত। তোমার কি কি পছন্দ, তরকারিতে ঝাল কেমন খাও, কিভাবে চালালে তুমি কমফোর্টেবল হবে, এসব আলতু ফালতু কথা বলে কান পচিয়ে ফেলতো। একমাত্র মেয়েকে বিয়ে দেয়ায় বাবার চিন্তা থাকবে, তাই বলে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করবে কেন এইসব নিয়ে? আমার বাবা ঘ্যান ঘ্যান করে এগুলো বলা কি পাপ নাকি? বাবা শুধুমাত্র আমাকে আমার ভালো খারাপ লাগা সম্পর্কে অবগত করেছে। তোমার পছন্দ অপছন্দ তোমার বাবার চেয়েও ভালো জানি আমি। কোন রেস্টুরেন্টের কোন আইটেম পছন্দ, রাস্তার কোন স্টলের ফুচকা পছন্দ, কি টাইপ ড্রেস, ইভেন তোমার কোন ডিজাইনের ইনার পছন্দ, সবই জানি আমি। এগুলো সব বিয়ের পরেই জেনেছেন? তির্যক হাসে জেহেফিল। বিয়ের আগে থেকেই সব জানি। থম মেরে যায় ইনান। সন্দেহী গলায় বলল, কিভাবে? ফলো করলে সবই জানা যায়। মানে? তুমি কি বোকা? বাংলা কথা বুঝো না? তার মানে আপনি আমাকে স্টক করতেন? সব জায়গাতেই, শুধু রিয়েলি না, সোশ্যাল মিডিয়াতেও। আপনি না বলেছিলেন আপনি এসব ইউজ করেন না? জেহেফিল হাসে। তার হাসিতেই ইনান বুঝে যায় জেহেফিলের মিথ্যে বলা। কেন করেছেন আপনি এসব? তোমাকে পাওয়ার জন্য। গালস্বরে বলল জেহেফিল। পেয়ে তো গিয়েছেনই, তাও কেন থামছেন না? তোমাকে পুরোপুরি পাওয়া বাকি। মানে? জেহেফিল ইনানের দুই পাশে দুই হাঁটুতে ভর করে বসেছিল। ইনানের মুখের কাছে মুখ এনে বলল, তোমার প্রায়োরিটি লিস্টে প্রথম হওয়া এখনো বাকি। ইনান জেহেফিলের কথা বুঝলো না। জেহেফিল তো অলরেডি ইনানের প্রায়োরিটিতে আছেই, এখানে প্রথম হওয়ার কথা আসছে কেন? জেহেফিল বলেই চলছে। তুমি আমার থেকে ফুল গাছগুলোকে বেশি ভালোবাসতে, সকাল বিকাল ফুলগুলোকে মুগ্ধ চোখে দেখতে, বারান্দায় গেলেই ফুল নিয়ে কথা বলতে। এসব আমার ভালো লাগতো না। তোমার মুগ্ধ চোখের চাহনি শুধুমাত্র আমার জন্য বরাদ্দ থাকবে বাটারফ্লাই। এমনকি তোমার মিষ্টি কণ্ঠ শুধুমাত্র আমারই গুণগান গাইবে, আর কারো না। তাই ইনান জেহেফিলের কথা শেষ করল। তাই আপনি গাছগুলো কেটে ফেলেছেন? জেহেফিল মাথা নাড়ায়। ইনানের মুখ তেতো হয়ে গেল ঘৃণায়। নিষ্পাপ গাছগুলোকে পাষাণের মতো পায়ে পিষে ফেলেছিল জেহেফিল। কতটা হিংস্র ছিল সে। ইউ আর এ সিক জেফিল। ইউ মেড মি সিক বাটারফ্লাই। জেহেফিল বদলায়নি। ইনান আসলেই পাগল, যে কিনা জেহেফিলের গতকালকের মুখোশ পরা ভালো রূপে মুগ্ধ হয়ে মুখোশের আড়ালে জেহেফিলকে ভুলেই গিয়েছিল। সারাদিনেও জেহেফিলের ধ্বংসাত্মক রূপের কথা মনে পড়েনি তার। অথচ কয়েক ঘন্টা পেরোতে জেহেফিলের আগের রূপ ফিরে এসছে। জেহেফিল ইনানের কাছে আসার চেষ্টা করে। ইনান জেহেফিলের হাত সরিয়ে জোরে ধাক্কা দেয়। হঠাৎ ধাক্কায় জেহেফিল বিছানায় পড়ে যায়। ঘনিষ্ঠ মুহূর্তে ইনানের প্রত্যাখ্যানে রাগ এবার আকাশচুম্বী হলো তার। খুব কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল, পারেনি। তার বাটারফ্লাই তাকে শান্ত থাকতে দেয়নি। এর শাস্তি তো পেতেই হবে তার।
ইনানকে শাস্তি দেওয়ার ইচ্ছে মাথা চাড়া দিয়ে উঠল। সে শাস্তি দিবে তার বাটারফ্লাইকে, তবে কষ্ট দিয়ে না। ইনান উঠে যেতে নিলে জেহেফিল হাত ধরে বিছানায় উল্টো করে ফেলে। ইনানের পিঠের ওপর উঠে এসে ইনানের মাথার নিচে বালিশ দুটো রাখে। তারপর ইনানের চুলের মুঠি চেপে ধরে একের পর এক আছাড় মারতে থাকে বালিশের ওপর। তার বাটারফ্লাই ব্যথাও পাবে না, আবার তার শাস্তিও দেওয়া হবে। আকস্মিক আক্রমণে ইনান নিজেকে বাঁচানোর সুযোগ পায় না। জেহেফিল ইনানের চুল চেপে ধরেছে। ইনান হাত দিয়ে জেহেফিলের হাত ধরল ছাড়ানোর আশায়। তার আগে জেহেফিল বালিশের ওপর ধরাম করে আঘাত করতে লাগলো। নরম বালিশের কারণে যদিও ইনান ব্যথা পায়নি, তবে বালিশের ওপর কিছুক্ষণ বাদে বাদে মুখ চেপে ধরায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। মাথা দুদিক নাড়িয়ে ইনান জেহেফিলের হাতের শক্ত বাঁধন থেকে চুল ছাড়াতে চায়। হিতে বিপরীত হয়ে যায়। ক্রোধান্বিত জেহেফিল গর্জন করে ইনানের চুলের মুঠি শক্ত করে ধরে। এক হাতে ইনানের দুই হাত পিঠের কাছে এনে চেপে ধরে। ব্যথায় ডুকরে কেঁদে উঠল ইনান। খুব কষ্টে শ্বাস নিয়ে বলল, ছেড়ে দিন জেফিল। জেহেফিল ইনানের কথা শুনে থামে। ইনানের চুলের মুঠি ধরে নিজের দিকে ঘুরায়। চোখে জল পুরো মুখে লেপটে আছে। ব্যথায় চোখ মুখ খিচে রেখেছে ইনান। জেহেফিল ইনানের গাল চেপে ধরে, বাধ্য করে ইনানকে চোখ খুলতে। তার অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, ছাড়বো মাই লিটল বেবি গার্ল? এত প্ল্যান করে বিয়ে করেছি কি ছাড়ার জন্য? ছাড়ার কথা তোমার এই ছোট্ট মাথা থেকে ঝেড়ে ফেলে দাও সারা জীবনের জন্য। তারপরে ইনানের আরো কাছে এসে প্রমত্ত গলায় বলল, এটা আমাদের ভাগ্য ছিল বাটারফ্লাই। তাই তো তুমি স্বপ্নে রুদ্ররঞ্জনের হাতে ধরা দিয়েছিলে আমার কাছে। নিজের বন্দির শিকল নিজ হাতে করে নিয়ে এসেছিলে। এই ভাগ্য খণ্ডাবে কিভাবে? আমি জেহেফিল বেঁচে থাকতে এই ভাগ্য খণ্ডানোর উপায় কোনোদিনও খুঁজে পাবে না। খোঁজার সময়টুকুই যে আমি তোমাকে দেব না সোনা, আমার মৃত্যুর পরেও না। দিস ইজ কল্ড ফেট, আওয়ার ফেট। আগামী মাসে ট্যুর প্ল্যান করেছি, কেউ যাতে পাউচ নিয়ে না আসে। এটা ফ্রেন্ডসদের জার্নি কেবল। মুগ্ধ বলল কর্কশ গলায়। ইনান ফোন হাতে চুপ করে আছে। সে এবং তার ফ্রেন্ডরা মিলে গ্রুপ কলে কথা বলছে এখন। সবাই এতক্ষণ তাকে ইচ্ছে মতো ধুয়ে দিয়েছিল তার বিয়ের খবর লুকানোতে। ইনান নিশ্চুপে সব হজম করে গিয়েছে। ফারার বেল মাথায় আর্মি ছাটে চোল দেখা দিয়েছে। সে মাথায় ঘুমটা টেনে ফোনের সামনে বসে আছে। ভারমুখী বলে, তুই খবরটা লুকিয়েছিলি আমাদের পচানির হয়ে না, তুই লুকিয়েছিলি মূলত হ্যান্ডসাম হ্যাজব্যান্ড পাওয়ার। ভেবেছিলি আমরা যদি নজর দেই এতে তোদের সংসার লাইফে আবার আগুন লাগবে কিনা। ইনান তাও চুপ করে রইল। তার কিছু ভাল লাগছে না, ফ্রেন্ডের জবাব দিতেও না। আচ্ছা তোরা কথা বল, আমি যাই। কেন জেফিল, সরি দুলাভাই কি বারণ করেছে নাকি আমাদের কথা বলতে? বিরক্ত হয় ইনান। সেরকম কিছু না, পটারি ক্লাসের কিছু হোমওয়ার্ক বাকি আছে। আমাদের না বলে তুই আর্ট একাডেমিতে ভর্তি হলি? বা ভর্সনা করলো ফারা। জেফিল সেখানে টিচার হিসেবে আছে, ওই আমাকে ভর্তি করিয়েছে। আকাশ তাদের কথার মাঝেই বাধা দিল। এসব আজাইরের কথা বাদ দিয়ে বল, তুই কি ট্যুরে যাবি? তোর জামাইকে নিতে পারবি না কিন্তু। সময় আছে, এখনই তো আর যাচ্ছি না, পরে জানাবো। বাই। ইনান ফোন কেটে যেই পিছু ফিরতে নিবে অমনি শক্ত কিছুর সাথে ধাক্কা খায়। দেখলো জেহেফিল এতক্ষণ তার কানের কাছে আড়ি পেতেছিল। কোথাও যাওয়ার প্ল্যান করছো নাকি বাটারফ্লাই? জেহেফিল হেসে বলল। ইনান ভয়াতুর চোখে জেহেফিলের হাসির দিকে চেয়ে আছে। মিথ্যে হাসির আড়ালে থাকা রাগকে সে সহজেই ধরতে পারল। মাথা নাড়িয়ে বলল, আমি যাব না, ওরা যাবে। কেন তুমি যাবে না? আমাকে যেতে বারণ করেছে বলে? আমাকে ছেড়ে তুমি যেতে চাও না তাই? ইনান ওপর নিচ মাথা দোলায়। জেহেফিল ইনানকে জড়িয়ে ধরে। তুমি এত অ্যাডোরেবল কেন বলো তো? এত ভালোবাসো আমায়? ইনানের কানের পিঠে চুল গুজে দিল জেহেফিল। আমার দিকে তাকাও। ইনান অস্বস্তি নিয়ে তাকায়। জেহেফিল ইনানের গাল, গলা, ঠোঁটে অধর স্পর্শে ছুঁয়ে দিতে থাকে। ইনান হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে আছে। গতকালের জেহেফিলের আচরণে সে ভয় পেয়েছিল সে অনেক। সে ভয় এখনো কাটেনি। গতকাল তাকে শাস্তি দেওয়ার পর জেহেফিল ইনানকে এমন ভাবে কাছে টেনে নিল, এত আদর করে কথা বলল যেন কিছুই হয়নি। চুমুতে চুমুতে ইনানের গলা, গাল ভিজে গেল। তাও জেহেফিল থামছে না। এদিকে ইনানের অস্বস্তির মাত্রা বেড়েই চলছে। একটা কথা ছিল। নিজের কাজ না থামিয়ে বলল জেহেফিল। বলো শোনা। আপনি কালকে রাতে এত রিয়্যাক্ট করেছিলেন কেন? ইনানের গলায় শেষ চুমু দিয়ে মাথা তোলে জেহেফিল। Because you rejected me. তাই বলে এই ধরনের আচরণ করবেন? I didn't hurt you, butterfly.
এই জন্যই তো মাথার নিচে বালিশ দিয়েছি, যাতে তুমি আঘাত না পাও। ইনান বিমূঢ় হয়ে চেয়ে থাকে, শান্ত গলায় বলল, আপনি কি চান জেফিল? তোমাকে। ইনানের বিভ্রান্ত চোখে চেয়ে বলল জেহেফিল। ক্লিয়ার করে বলুন। জেহেফিল মৃদু হাসে, ইনানের গলার ভাঁজে মুখ ডুবিয়ে বলল, তোমার ভালোবাসা, তোমার সময়, তোমার অনুভূতি, তোমার সুখ দুঃখ, হাসি কান্না, তোমার ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা, এমনকি তোমার অস্তিত্ব, সবকিছুর মালিক হতে চাই আমি বাটারফ্লাই। ঘুম থেকে উঠে আমাকে নিয়ে ভাবা শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমার চিন্তা তোমার মাথায় গেঁথে দিতে চাই। You belongs to me, señorita. You belong to me, señorita. Your everything belongs to me, everything. ইনানের গলায় কান্না তলা পাকিয়ে গেল, চোখ দিয়ে নোনা জলের ফোয়ারা বইতে আরম্ভ করলো। আপনি জানেন তা অসম্ভব। সম্ভব, তুমি চাইলে সব সম্ভব। আমি চাই না জেফিল। কম্পিত কণ্ঠস্বর তার। জেহেফিলের চোখ জ্বলে উঠল। ইনানের বাহু শক্ত করে চেপে ফুরে গলায় চুমুর বদলে কামড় দিল। তোমার আর কোনো অপশন নেই বাটারফ্লাই, ইউ আর অল অ্যালোন। কেউ নেই তোমার পাশে, শুধু আমি আছি, তোমার ভালোবাসার স্বামী। তুমি বাধ্য আমার হতে, না চাইলেও তোমাকে আমার হতে হবে। আর আমার হওয়ার জন্য যে তোমার অস্তিত্বকে আমার কাছে হস্তান্তর করতে হবে সোনা। তুমি চাও কিংবা না চাও, যদি দিতে না চাও তাহলে আমি তা ছিনিয়ে নেব। হিসেসিয়ে বলে উঠল জেহেফিল। সোজা কথা বলুন, আপনি যে আমাকে হাতের পুতুল বানাতে চান, রোবটিক গলায় বলল ইনান। ওয়াও, আমার বাটারফ্লাইটা কত ব্রিলিয়ান্ট। জেহেফিল মেকি অবাক হওয়ার ভান করল। চলো, তোমার বুদ্ধিমত্তার জন্য তোমাকে পুরস্কৃত করব। এই বলে জেহেফিল ইনানকে কোলে তুলে রুমে নিয়ে গেল। ভার্সিটির জন্য রেডি হচ্ছিল ইনান। কোত্থেকে জেহেফিল চলে এসে ইনানের হাত চেপে ধরে। ভ্রুকুটি করে ইনান তাকিয়ে থাকলে জেহেফিল বলল, আই গেস তোমার পড়াশোনার প্রয়োজন নেই। কথাটা বুঝতে ইনানের সময় লাগলো। কেন? তুমি তো চাকরি বাকরি করবে না, তো পড়াশোনা করে তো লাভ নেই। জেহেফিল ইনানের ব্যাগ নিয়ে বই খাতা বের করতে লাগলো। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কম কমই করছি। ইনান জেহেফিলের হাত থেকে বইগুলো টেনে নিল। আপনার ইচ্ছে নেই পড়াশোনার, তাই বলে কি আমার থাকতে পারে না? চাকরি করি বা না করি, সার্টিফিকেট অর্জন করতে চাই আমি। জেহেফিল কথা না বলে ইনানের হাত থেকে আবারও ছিনিয়ে নিল বই খাতা। আগুন ঝরা চোখে ইনানের দিকে চেয়ে একটা খাতা নিয়ে দু টুকরো করে ফেলল। ইনান হতবাক চেয়ে থেকে চিৎকার করলো। জেহেফিল বইয়ে হাত দিতে নিলে ইনান জেহেফিলের হাত চেপে ধরে। দুজনের মাঝে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ইনান কাঁদতে কাঁদতে বলে, প্লিজ জেফিল, পায়ে ধরি আপনার, পড়ালেখাটা এভাবে মাঝপথে বন্ধ করিয়েন না। আমার অনেক স্বপ্ন পড়ালেখা নিয়ে। জেহেফিল ইনানের গাল চেপে ধরল। ইউ নো বাটারফ্লাই, আমি কেন তোমাকে পড়ালেখা করাতে যাচ্ছি না? কারণ তুমি সকলের মধ্যমণি। সবাই তোমাকে ভালোবাসে, কেয়ার করে, যা আমি চাই না। তোমাকে ভালোবাসার অধিকার আমার। তোমার ছেলে ক্লাসমেটদের সাথে মেলামেশা আমি পছন্দ করি না, ইভেন মেয়েদের সাথেও না। আর্ট একাডেমিতে তোমাকে চোখের সামনে রাখা যায়, যা তোমার ভার্সিটিতে পারা যায় না। সবাই তোমাকে দেখবে, কথা বলবে, তোমার সাথে হাসাহাসি করবে। আমি সহ্য করব না এটা। এটা শুনে ইনান তড়িৎ গতিতে বলল, তাহলে আমি ক্লাস করব না, শুধু পরীক্ষা দিব। প্লিজ জেফিল, হাম্বল রিকোয়েস্ট করছি, প্লিজ। বহু কষ্টে জেহেফিলকে বুঝিয়ে সুঝিয়ে ইনান তার পড়ালেখা বাঁচালো। শর্ত একটাই, সে ক্লাস করবে না, শুধু পরীক্ষা দিবে। এই সুযোগে জেহেফিল ইনানের মোবাইলও নিয়ে নিল। পরীক্ষা সব আপডেট আমি দিব, মোবাইল লাগবে না। স্মিত কণ্ঠে বলে ইনান। বাবার সাথে রাতের বেলায় নির্দিষ্ট একটা টাইমের মধ্যে তোমার বাবার সাথে কথা বলতে পারবে। ইনান পরাস্ত যোদ্ধার ন্যায় হার মেনে নিল। মেনে নিতে বাধ্য হলো শুধুমাত্র পড়ালেখার জন্য। আপনি খারাপ জেফিল, অনেক খারাপ। আমি জঘন্য। ফিস ফিস করে বলে ইনানের গালে হাত বুলিয়ে চুমু খেল জেহেফিল। ইনান জেহেফিলকে সরিয়ে রুম থেকে বেরিয়ে আসে। টিভি ছেড়ে সোফায় এসে বসে থাকে। শূন্য চোখে তাকিয়ে থাকে টিভির দিকে। কেন যেন মনটা কু গাইছে তার। মনে হচ্ছে তার আশা ভরসা ধীরে ধীরে ধূলিসাৎ হতে যাচ্ছে। তাজবিরের বিরক্তির সীমা ছাড়িয়ে গেছে। গত 1 ঘন্টা ধরে সে করিডোরে ঘুরপাক খাচ্ছে। আশায় আছে জেহেফিলের গার্লফ্রেন্ড বা ওয়াইফ যেটাই হোক ওর সাথে কথা বলার। কিন্তু শালা জেহেফিল আঠার মতো চিপকে আছে মেয়েটার সাথে, সরছেই না। মেয়েটার এক হাত নিজের হাতের মুঠোয় রেখে ঘেঁষে দাঁড়িয়ে আছে। তা দেখে তাজবিরের মুখ বিকৃত হয়ে আসলো। ঠং, ঘামে হাত চিটচিটে হয়ে আছে ইনানের। তাও জেহেফিল তার হাত ছাড়ছে না। জেহেফিল ইনানের পাশের চেয়ারে বসে ল্যাপটপে অফিসিয়াল কাজ করছে।
ইনানের ক্লাস শেষ হওয়ায় জেহেফিলের সামনে মূর্তির মতো বসে থাকতে হচ্ছে। জেহেফিল থেকে ছাড়া পাবার আশায় বলল, খিদে পেয়েছি প্রচুর। জেহেফিল পাশ থেকে কেকের বক্স দিল। ইনান তা সরিয়ে বলল, এসব না, ভাত খেতে ইচ্ছে করছে, 6 পদের ভর্তা দিয়ে সাথে ডাল। এখন ভাত ভর্তা কোথায় পাবো বাটারফ্লাই? কোনো রেস্টুরেন্টে চলুন। না, তাহলে বাড়ি চলুন। আর 5 মিনিট। আমি আর পারছি না। ইনান পেট চেপে ধরে বলল। অগত্যা জেহেফিলকে কাজ ফেলে উঠতে হয়। কয়েকটা ফাইল হাতে নিয়ে বলল, তুমি ব্যাগ গোছাও, আমি যাব আর আসবো। জেহেফিল ইনানের হাত ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। ইনান তাড়াতাড়ি হাত পানিতে ভেজালো। গরমে আর ঘামে হাতের অবস্থা বেহাল। তার উপর কি টাইট করে ধরে রেখেছিল জেহেফিল। হ্যালো বাটারফ্লাই। অপরিচিত কারো কণ্ঠে জেহেফিলের দেওয়া নিকনেমে ডাকায় চমকে উঠে ইনান। পেছন ফিরে দেখে তাজবির প্যান্টের পকেটে হাত ভরে দাঁড়িয়ে আছে। এই প্রথম জেহেফিল ছাড়া অন্য কোনো পুরুষের মুখে বাটারফ্লাই ডাক শোনায় ইনানের অদ্ভুত লাগলো, সাথে বিরক্তিও। কি চাই? তার মানে আপনার নাম বাটারফ্লাই? মিষ্টি হেসে বলল তাজবির। হাসার কারণে টোল পড়ে ডানগাল দেবে গেল। ইনান কপালে ভাঁজ ফেলে বলল, আমার নাম ইনান। বাটারফ্লাই আমার হাজবেন্ডের দেয়ার নিকনেম। ইনান থেকে বাটারফ্লাইটে বেশি শুট করে আপনাকে। বাই দ্য ওয়ে, আমাকে চিনেছেন? ওই দিন হেল্প করেছিলাম। কি বলবেন সেটা বলুন। দীর্ঘশ্বাস ফেলল তাজবির। নিচের ঠোঁট কামড়ে বলল, বলার তো আছে অনেক কিছুই, বাট আই ডোন্ট থিঙ্ক কথা বলার জন্য এই প্লেসটা উপযুক্ত। তাহলে আপনার সাথে আমার কোনো কথাই নেই, প্লিজ লিভ। হোয়াই সো নট বাটারফ্লাই? ডোন্ট কল মি বাটারফ্লাই। কঠিন গলা ইনানের। তাজবির যেন মজা পেল। এক পা এগিয়ে বলল, কেন বাটারফ্লাই? এই নামে ডাকা কি নিষিদ্ধ আমার জন্য বাটারফ্লাই? প্রতিটা লাইনে এই নামে ডাকায় ইনানের মাথা গরম হয়ে গেল। সে উদ্যত হলো কিছু বলার জন্য, কিন্তু থেমে গেল দরজার নিকট কারো ছায়াকে এগিয়ে আসতে দেখে। শিট, জেহেফিল আসছে। এখন তাজবিরকে তার কাছাকাছি দেখলে আবার না জানি পড়ালেখা সত্যি সত্যিই বন্ধ করে দেয়, সাথে আবার কোনো শর্ত আরোপ করে। ইনান তাজবিরকে দুহাতে জোরে ধাক্কা মেরে 5 ফুট দূরত্বে চেয়ারে বসে পড়ল। আচানক ধাক্কায় তাজবির আরে বাটারফ্লাই বলে প্রায় পড়ে যেতে নিচ্ছিল। মেঝেতে মাথা আঘাত করার আগেই বেঁচে গেল কারো কোলের মধ্যে পড়ায়। দেখলো জেহেফিল রাশভারী মুখে তাকে দুহাতে আগলে আছে। তবে সেই আগলিয়ে রাখাটা মাত্র 1 সেকেন্ডের জন্যই ছিল। যখন জেহেফিল তাজবিরের মুখে বাটারফ্লাই ডাকটা শুনল, সে হাত সরিয়ে নিল তাজবিরের পেট থেকে, যার ফলে ধরাম করে ফ্লোরে বাড়ি খেল তাজবির। জেহেফিল কঠিন আকৃতির মুখাবয়ব ধারণ করে তাজবিরের নিকট চেয়েছিল। তার রাগের আগুন জ্বলে উঠল। সেই উত্তাপ টের পেল ইনান। ইনান আজ করল রাগ বাড়তে থাকলে জেহেফিল ভয়াবহ কোনো কাণ্ড ঘটাতে পারে। জানি না কেন তার এমন মনে হলো, তবে জেহেফিলকে দেখে মনে হলো এক্ষুনি লঙ্কা কাণ্ড বাঁধাবে। যদি জেহেফিল ভাবে তাজবিরের সাথে ইনানের ভালো সম্পর্ক আছে, কিংবা ইনান তাজবিরের সাথে হেসে হেসে কথা বলছে, এসব ভাবনা জেহেফিলের মাথায় আসলে ইনান শেষ হয়ে যাবে। তাই ইনান উঠে জেহেফিলের হাত ধরে নিজের কাছে নিয়ে আসলো। তাজবিরকে তিরস্কার করতে আরম্ভ করলো, যাতে জেহেফিল ভাবে ইনানের সাথে তাজবিরের আসলেই কোনো সম্পর্ক নেই। তাজবির মাথা ধরে ফ্লোর থেকে উঠতে নিলে হঠাৎ জেহেফিল এসে তার কলার চেপে ধরে উঠিয়ে দেয়। ইনান চমকে গেল জেহেফিলের হঠাৎ কাজে। সে দৌড়ে যায় জেহেফিলের কাছে। জেহেফিল তাজবিরের কলার ধরে দাঁত চেপে বলল, ওকে, বাটারফ্লাই ডাকার অধিকার একমাত্র আমার। তোর মতো লো স্টেটাসের কোনো রাইট নেই আমার জিনিসকে আমার দেয়া নামে ডাকার। এই বলে সে তাজবিরের গলা চেপে ধরল শক্ত করে। আর একবারও ওকে বাটারফ্লাই বলে ডাকলে এই গলা আর তোর শরীর দুটোই থাকবে 2 জায়গায়। তাজবিরের গলা ধরে রুম থেকে ধাক্কা মেরে বের করে দিল জেহেফিল। জেহেফিলের রাগ বেশি দূর গড়ানোর আগে ইনান জেহেফিলকে টেনে নিয়ে বের হয়ে আসলো। তাজবির ফ্লোর থেকে উঠে ওদের চলে যাওয়া দেখল। তবে জেহেফিলের রূঢ় দৃষ্টি প্রতিটা মুহূর্ত তাজবিরকে হুমকি দিতে লাগলো, যতক্ষণ না তারা গাড়িতে উঠে চলে গেল। তাজবির ঘাড় মোটকে রেলিংয়ে হাত রাখলো। এই প্রথম জেহেফিলের অগ্নিমূর্তির সাথে পরিচিত হলো। তবে অপমানটা দ্বিতীয় ছিল। দ্বিতীয়বারের মতো তাকে আবারও অপমান করলো, তাও তুই তুকারি করে, আর তার স্ট্যাটাসকে নিচু করে। তাজবিরের চোয়ার শক্ত হলো। একটা মেয়ের সামনে জেহেফিলের করা বাজে অপমানটা মেনে নিতে পারল না সে। তাজবির ভাবলো জেহেফিলের নিজস্ব জিনিস বলতে কিছু আছে তাহলে, যেটায় হাত বাড়ালে জেহেফিল রেগে যায়। বোধ হয় সেই জিনিসটাকে ব্যবহার করে জেহেফিলকে শাস্তি দেওয়া যাবে। এতে তার রিভেঞ্জ নেওয়াটাও হবে। ভাবতে তাজবিরের ঠোঁটে তির্যক হাসি দেখা মিলল। সন্ধেয় বাসায় আসার পর জেহেফিলের মুড ভালো হলো কিছুটা,
তার কারণ অবশ্য ইনান। ইনান জেহফিলকে সারা রাস্তা তাজবীরকে গালি দিতে দিতে এসছে, যাতে জেহফিল আশ্বস্ত হয় ইনান তাজবীরের প্রতি ইন্টারেস্টেড না। জেহফিল রান্নাঘরে কিছু একটা করছে, গায়ে অ্যাপ্রন জড়িয়ে ছুরি দিয়ে কাটাকুটি করছে। ইনান রান্নাঘরে এসে সাবধানের সাথে কথা বলল। মোবাইলটা দেয়া যাবে? কেন? বাবার সাথে কথা বলবো। জেহফিল ঝট করে তাকালো ইনানকে দেখে। তা দেখে ইনান দ্রুত হাত নাড়িয়ে বলল, আপনি না বলেছিলেন নির্দিষ্ট টাইম দিবেন? জেহফিল বিনা বাক্যে মোবাইল দিল ইনানকে। ইনান খুশি মনে বারান্দায় চলে আসলো। নাম্বারে ডায়াল করা মাত্রই কারো গরম নিঃশ্বাস ইনানের ঘাড়ে পড়ল। ইনানের দুই পাশে দুই হাতের দেখা মিলল। এক হাতে মসৃণ বড় ছুরি। মাথা ঘুরিয়ে দেখে জেহফিল তার কাছে। হঠাৎ আসায় ইনান ভয় পেয়ে গেল। বুকে থুতু দিয়ে বলল, কিছু বলবেন? এর মধ্যে ইনানের বাবা ফোন ধরেছে। জেহফিল ইশারা করলো লাউড স্পিকার অন করতে। ইনান হেজিটেট করে অন করে কথা বলল। বাবার সাথেই কথা বলার পুরোটা সময় জেহফিল ইনানের কাছে থেকে এক পাও নড়ল না। ইনান যদিও খুব ইতস্তত বোধ করে বাবার সাথে কথা বলছিল, কথা শেষে জেহফিল মোবাইল নিয়ে নেয়। এখন থেকে যা বলবে সব লাউড স্পিকার দিয়ে বলবে। গম্ভীর গলায় শুধায় জেহফিল। বাড়াবাড়ি মনে হলো ইনানের, তবে কিছু বলতে পারল না জেহফিলের হাতে ছুরি রেখে। রাতের বেলা ইনান পড়া শেষ করে ডাইনিং এ গেল ডিনারের জন্য। টেবিলে রাখা খাবার দেখে বিস্মিত হলো সে। জেহফিল 6 পদের ভর্তা আর ডাল করেছে। তখন তো সে মিথ্যামিথ্যি বলেছিল, জেহফিল মনে রেখেছে। জেহফিল কিচেনে থেকে হাসি মুখে বেরিয়ে আসলো। ইনানকে চেয়ারে বসিয়ে প্লেটে ভাত বেড়ে দিল। কোনটা দিয়ে শুরু করবে? মাছ ভর্তা, মরিচ ভর্তা, চিংড়ি? তার মানিয়ে সন্ধ্যে থেকে জেহফিল রান্নাঘরে তার জন্য তার কথা মতো খাবার তৈরিতে ব্যস্ত ছিল। শুধু ইনান একবার মুখ ফুটে বলেছিল তার কি খেতে ইচ্ছে করছে। ইনান চোখ বন্ধ করল। এই ছোট ছোট কেয়ারগুলোর কারণে জেহফিলের প্রেমে পড়েছে সে। জেহফিলের প্রতিদিনের অদ্ভুত আচরণের মাঝে এই যত্নগুলোই ইনানকে বেঁধে রেখেছে। যতবার জেহফিল ইনানের ছোট ছোট প্রতিটা ব্যাপারে খেয়াল রাখে, ততবারই ইনানের মনে হয় এটাই জেহফিলের আসল রূপ। অন্য যেই কঠিন অ্যাগ্রেসিভ রূপ সেটা ভ্রম। আর এই কেয়ারগুলোর কারণে ইনান প্রতিবার ভুলে যায় জেহফিলের করা কাজগুলো। ফের ভালোবাসা জন্মে তার প্রতি। মেয়েদের মন এত কোমল কেন? জেহফিল বাথরুমের দরজায় জোরে জোরে ধাক্কাচ্ছে, যেন এক্ষুনি দরজা ভেঙে ফেলবে। সে এপাশ থেকে ইনানকে হুমকি দিচ্ছে বেরিয়ে আসার জন্য। ইনান ঝর্ণার নিচে গত আধ ঘন্টা ধরে বসে আছে। ফুপিয়ে কান্নার দমকে তার শরীর কাঁপুনি দিয়ে উঠছে। জেহফিল বদলায়নি। ইনান আসলেই পাগল, যে কিনা জেহফিলের গতকালকের মুখোশ পরা ভালো রূপে মুগ্ধ হয়ে মুখোশের আড়ালে জেহফিলকে ভুলিয়ে গিয়েছে। কাল রাতেও জেহফিলের ধ্বংসাত্মক রূপের কথা মনে পড়েনি তার, অথচ রাত পেরোতে জেহফিলের আগের রূপ ফিরে এসছে। পাগল হয়ে যাচ্ছে ইনান, সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছে। জেহফিলের পূর্ণাঙ্গ পাগলামি সহ্য করার আজ 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে ইনান যদি একটু শান্তি পেত। জেহফিল শ্বাস নেওয়াটাও হারাম করে দিয়েছে তার। 1 মিনিট ভালো থাকলে 10 মিনিট হিংস্র থাকে জেহফিল। ইনান সহ্য করতে পারছে না। কত শত নিয়ম জারি করলো তার উপর। কি কারণে? কারণ ইনান জেহফিলকে লুকিয়ে ইনান ভার্সিটি গিয়েছিল। জেহফিল জানতো না এই ব্যাপারে, জেনেছে ইনস্টায় এক ফ্রেন্ডের স্টোরিতে। এটা কি তার পাপ হয়েছে? সে কি খুব বড় অপরাধ করে ফেলেছে? ইনান ভেবে পায় না। জেহফিল এখন আর একাডেমিতে যায় না, তার ক্লাস থাকে সপ্তাহে একটা। ফলস্বরূপ ইনানকেও প্রতিদিন ক্লাস থাকা সত্ত্বেও জেহফিলের সাথে সপ্তাহে 1 দিন ক্লাস করতে হয়। জেহফিল এখন সপ্তাহে 6 দিনই বাসায় থাকে। আর যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ ইনানের নিঃশ্বাস নেওয়াটাও হারাম হয়ে যায়। জেহফিলের জন্য হৃদ মাঝারে থাকা ভালোবাসা চাপা পড়ে গেছে জেহফিলের অত্যাধিক অধিপত্যের কারণে। 100টা কাজের মধ্যে 99টা কাজ জেহফিলের অনুমতি নিয়ে করতে হয়, তাও জেহফিলের পছন্দ মতো। এই তো সেদিন ইনান বই পড়ছিল, টান টান উত্তেজনাপূর্ণ থ্রিলার বই, প্রতিটি লাইনে লাইনে টুইস্ট। ইনান খুব মনোযোগ দিয়ে পড়ছিল। জেহফিল তার পাশে এসে তার কোলে মাথা রেখে শুয়েছিল, আর কি কি যেন বলছিল। ইনান পড়ায় মনোযোগ থাকায় ধ্যান দেয়নি। সেই জের ধরে জেহফিল হঠাৎ ক্ষুব্ধ হয়ে ওঠে। তার থেকেও বেশি বইকে প্রায়োরিটি দেওয়ায় জেহফিল ইনানের হাত থেকে বইটা টেনে 2 ভাগ করে ছিঁড়ে ফেলে দেয়। ইনান জেহফিলের প্রধানিত রূপের বিপরীতে তর্কে জড়িয়ে যায়। 1 কথা 2 কথা বলতে বলতে ঝগড়া বেঁধে যায়। ঝগড়াটা মূলত একতরফা ছিল। জেহফিল ভস্মীভূত দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া মুখ দিয়ে রাগ করেনি। ইনানের মেজাজ তখন চড়ে ছিল। ইচ্ছে মতো জেহফিলকে কথা শুনিয়েছে, জেহফিলের ব্যবহার নিয়েও কথা তুলেছে। শুধু তাই না, ইনান জেহফিলকে এও বলেছে
যে বাবা মা না থাকার ফলে সন্তানের পক্ষে যাওয়ার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে জেহেফিল। আরো অনেক হার্ট করার মতো কথা বলেছে। সবচেয়ে বড় কথাটা ছিল জেহেফিলের অসুস্থ ভালোবাসার দিকে আঙ্গুল তোলার, যা ইনানের জন্য কাল রাত্রি ছিল সেদিন। অকল্পনীয় কাজ করেছিল জেহেফিল সেদিন রাতে। ইনানকে কোলে তুলে বাড়ির ব্যাকইয়ার্ডে রেখে তাকে একটা চেয়ারে বসিয়ে দেয়। ইনানের পছন্দের বইগুলো তাকে তাকে সাজিয়ে রাখা, যেগুলো ইনানের সবচেয়ে পছন্দ সেই বইগুলো এনে জেহেফিল একটা একটা করে পেজ ছিঁড়তে থাকে ইনানের সামনে। ইনান যখন জেহেফিলকে বাধা দিতে যায়, জেহেফিল ইনানকে চেয়ারে বসিয়ে 2 হাত পেছনে নিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকে দেয়, যা ইনানের চিন্তার বাইরে ছিল। তারপর জেহেফিল প্রত্যেকটা বইয়ের পেজ ছিঁড়ে স্তূপ করে আগুন জ্বালিয়ে দেয়। তা দেখে ইনানের মনে হলো তার হৃদয়কেও মোচড় দিয়ে ধরেছে। এত যন্ত্রণা তার প্রিয় বইগুলোর পেজে ধীরে ধীরে ছাই হয়ে যাওয়ায় ইনান প্রায় কেঁদেই উঠল। এই বইগুলো ইনান বাচ্চাদের মতো আগলে রেখেছিল। দাও দাও করে জ্বলা আগুনের এক পাশে ক্রন্দনরত মানবী, আরেক পাশে শান্ত চোখে চেয়ে ক্রুর হাসতে থাকা নিষ্ঠুর মানব। সেই ঘটনা মনে পড়লে ইনান এখনো কেঁপে ওঠে। বাটারফ্লাই, তুমি যদি 3 সেকেন্ডের মাথায় দরজা না খোলো, সিরিয়াসলি আই এম গোনা ব্রেক দিস ডোর। জেহেফিল কঠিন স্বরে হুমকি দিল। 1, শীতল গলা জেহেফিলের। ইনান হাঁটু মুড়ে তাতে মাথা দিয়ে আছে। 2, ইনান ক্লান্ত অথচ ভয়ার্ত চোখে দরজায় দৃষ্টিপাত করলো। পায়ে শক্তি জোগাড় করে ধীরে ধীরে উঠল। 3। জেহেফিল প্রস্তুতি নিল দরজা ভাঙার। যেই না দরজায় আঘাত করবে, অমনি দরজা খুলে ইনান বেরিয়ে আসে। ইনান যে আসতে বাধ্য। দরজা বন্ধ করলেও জেহেফিল থেকে বাঁচতে পারবে না, না বন্ধ করলেও পারবে না। তার চেয়ে ভালো নয় কি দরজা খুলে শিকারের কাছে নিজেকে তুলে দেওয়া? এতে যদি তার উপর ঝড় কম হয়। জেহেফিলের হার্ট যেন এতক্ষণ গলার কাছে এসে পড়েছিল। তার বাটারফ্লাইকে আধ ঘন্টা দেখতে না পারায় কোনো সাড়া পাচ্ছিল না সে। খবরে কত কিছু দেখায়, শ্যাম্পু, হারপিক এসব খেয়ে যদি বাটারফ্লাই উল্টাপাল্টা অ্যাকশন নেয়, তখন জেহেফিলের কি হবে? সে কিভাবে বাঁচবে এই দুনিয়াতে যে তার বাটারফ্লাই ছাড়া সে নিঃস্ব? ইনানকে দেখা মাত্রই জেহেফিল শক্ত করে জড়িয়ে ধরে। ইনানের ভেজা শরীরের ফলে জেহেফিলও ভিজে যাচ্ছে। সেদিকে তার খেয়াল নেই, তার খেয়াল শুধু তার বাটারফ্লাই নিঃশ্বাস। এত শক্ত করে ধরেছে সে যে ইনানের মনে হচ্ছে তার হাড্ডি সব গুঁড়া গুঁড়া হয়ে গেছে। শ্বাস নিতে এত কষ্ট হচ্ছিল। জেহেফিল ইনানকে ছাড়লে ইনান শ্বাস নেওয়ার জন্য দম টানল। তার আগে জেহেফিল তার সারা মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। 1টা নয়, 2টো নয়, 3টে নয়, অসংখ্য চুমো। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট গেল, গুনে গুনে 8 মিনিট গেল, তাও জেহেফিল থামলো না। ইনান ছাড়ানোর জন্য কত হাত নাড়লো। জেহেফিল হাত চেপে ধরলো, পা নাড়ালো। জেহেফিল পায়ের ওপর 2 পা দিয়ে আলগাভাবে চেপে ধরলো, মাথা নাড়ালো। জেহেফিল ঘাড়ে হাত রেখে ঠোঁট চেপে ধরলো। পরিশ্রান্ত ইনান জেহেফিলের পাগলামি সইতে না পেরে ঢলে পড়লো জেহেফিলের বুকে। থামলো জেহেফিল। ভারী শ্বাস নিতে নিতে ইনানের ঘাড়ে চুমু খেয়ে কোলে তুলে নিল। ইনানকে খাটে শুয়ে ভেজা কাপড় খুলে নিজেও কাপড় ছাড়লো। ইনানের স্নিগ্ধ দেহ চাঁদের কোমল আলোয় এত মনোহর লাগলো যে জেহেফিলের ইচ্ছে করছে এক্ষুনি ইনানিতে ডুব দেয়। কিন্তু সেই ইচ্ছে ধূলিসাৎ হলো একটা কারণ, চাঁদ। জানালা ভেদ করে আসা চাঁদের নরম আলো ইনানের বক্ষ বিভাজন আরো দূরে এসে খেলা করছিল। তা দেখে জেহেফিলের আবেশিত চোখে ভর করলো হিংসা। তার বাটারফ্লাইয়ের লুকায়িত সৌন্দর্যে ঢাকা অঙ্গগুলোয় অধিকার তার। চাঁদের কেন থাকবে? এত কেন সাহস চাঁদের? চাঁদের সাহস কত তার বাটারফ্লাইয়ের দিকে নজর দেওয়া? জেহেফিল চোখে হিংসার আগুন জ্বালিয়ে চাঁদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকলো। তার ক্ষমতা থাকলে এক্ষুনি গিয়ে চাঁদকে ধ্বংস করে দিত। তার বাটারফ্লাইকে আবেদনের সাথে দেখার কারণে জেহেফিল গিয়ে পর্দা টেনে দিল ভালোভাবে, যাতে এক টুকরো আলো ইনানকে না ছুঁতে পারে। এগিয়ে আসলো বাটারফ্লাইয়ের কাছে। আমার বাটারফ্লাই। ঘোর লাগা কণ্ঠ তার। ইনানের হাত নিয়ে রাখলো জেহেফিলের বুকের ওপর। তুমি শুধু আমার, তাই না? বলো না, কি হলো সোনা? বলো যে তুমি শুধু আমার, এই জেহেফিলের। অচেতন ইনানের কানে জেহেফিলের বলা বাক্য পৌঁছায় না। জেহেফিল ইনানকে নিজের বিশাল আকৃতির দেহের মাঝে লুকিয়ে ফেলল। ইনানের চুলে মুখ ডুবিয়ে রাখলো প্রায় অনেকক্ষণ। ইনানের ঘ্রাণ নেওয়া শেষে তাকে বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে থাকে। মহাবিষ্ট চাহনি তার ইনানের মন কাড়া মুখশ্রীতে নিবদ্ধ। মাঝরাতে ইনানের ঘুম ভেঙে যায় অক্সিজেনের অভাবে। চোখ খুলে দেখতে পায় জেহেফিলের বুকের মাঝে আবদ্ধ সে। শ্বাস নেওয়ার উদ্দেশ্যে নড়ে উঠে সে, তাতে জেহেফিলের ঘুম ভেঙে যায়। বাটারফ্লাই নড়ছো কেন? জেহেফিলের ঘুম জড়ানো কণ্ঠে এতটা আবেদন মিশেছিল যে ইনান তখনই জেহেফিলের কণ্ঠের প্রেমে পড়ে যাচ্ছিল। সামলায় সে নিজেকে।
তার পাশে যে শুয়ে আছে সে একজন মনস্টার ছাড়া কিছুই না, যার হৃদয় নেই, অমানুষ একটা। ইনান সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল জেহেফিলকে। ধাক্কার চোটে প্রায় পড়ে যেতে নাই, পুরোপুরি ঘুম ছুটে যায় তার। অস্থির চিত্তে ডেকে ওঠে ইনানকে। বেবি, তোমার কিছু হয়েছে? ব্যথা পেয়েছো কোথাও? দুঃস্বপ্ন দেখেছো? নিজে যে পড়ে যাচ্ছে সে খেয়াল নেই, এসছে ইনানের খোঁজ নিতে। ইনান চাদর জড়িয়ে উঠে বসল। নিজের বিবস্ত্র অবস্থা দেখে বক্র চোখে জেহেফিলের দিকে তাকায়। জেহেফিল বুঝতে পারে ইনানের কথার মানে। ডোন্ট ওয়ারি, জাস্ট ভেজা জামা কাপড় খুলেছি, নাথিং এলস। ইনান চাদর জড়িয়ে উঠতে নিলে জেহেফিল তার হাত চেপে ধরে। চাদর জড়িয়েছ কেন? ইনান হতবুদ্ধি হয়ে তাকায়। সরি। জেহেফিল খাটে বসেই ইনানের কোমর জড়িয়ে ধরে। তার চাদর সরাতে সরাতে বলল, আমি ওর হাজবেন্ড। আমরা ইন্টিমেট হয়েছি অনেকবার। তাই আমার সামনে নিজেকে হাইড করার কোনো কারণ দেখছি না বাটারফ্লাই। তুমি আমার সামনে এর আগেও নেকেড ছিলে, যখন তোমার নেকেড আউট করছিলাম। ইনান এক কান দিয়ে কথা ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিল। সে জেহেফিলের হাত চাদর থেকে ঝটকা মেরে সরিয়ে নিজের জামা কাপড় খুঁজতে ব্যস্ত হয়ে গেল। ইউ আর অ্যাভয়েডিং মি বাটারফ্লাই। কনসিকুয়েন্স ভালো হবে না বলছি। জেহেফিল ওয়ান করল। ইনান তাও শুনল না। যতই হোক, বিবস্ত্র অবস্থায় থাকাটা তার জন্য অনেক লজ্জাজনক। সেদিন আবেগের বর্ষে জেহেফিলের সামনে ওই অবস্থায় ছিল। আজ সেই আবেগ জেহেফিল নিজেই ধামাচাপা দিয়ে দিয়েছে। ইনানকে কথা অমান্য করতে দেখে জেহেফিল উঠে গিয়ে তার চাদর ধরে টান মারল। খুলে গেল ইনানের শরীরে থাকা চাদর। ইনানকে প্রতিবাদ করার সুযোগ না দিয়ে তাকে খাটের ওপর শুয়ে এক হাত হেডবোর্ডের সাথে বেঁধে দিল ওনা দিয়ে। আরেক হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরে ইনানের কাছে এসে বলল, আমাকে ইগনোর করার দুঃসাহস দেখাতে আসবে না শোনা। আজকে লাইট পানিশমেন্ট দিচ্ছি, পরের বার হার্ড স্টেপে যাব। ইনানের পেটে মাথা দিয়ে চোখ বন্ধ করলো জেহেফিল। ইনান হাত নাড়িয়েও খুলতে পারল না, এত শক্ত বাঁধন। ইনানকে টানাটানি করতে দেখে জেহেফিল আচমকায় ইনানের পেটে কামড় দিল। যেই কামড়ে ইনানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে আরম্ভ করলো। ইনান ঠিক মতো কাঁদতেও পারল না। তার আগে জেহেফিল ইনানের মুক্ত হাত ধরে নিজের চুলে রেখে আদেশ করলো, আর ঘুরিয়ে দাও তোমার। ছোটবেলায় তোমার মা যেভাবে ছড়া শোনাতো, ঠিক সেভাবে টুইঙ্কেল টুইঙ্কেল ছড়া শুনিয়ে আমাকে ঘুম পাড়াতো। ইনান হাত শক্ত করে রাখলো। জেহেফিল তা দেখে ইনানের হাত চেপে ধরে নিজের চুলের কাছে নিল। নিজেই ইনানের হাত ধরে নিজের চুলে বোলাতে লাগলো। তার জ্বলন্ত দৃষ্টি ইনানের ভেজা চোখে নিবদ্ধ রেখে বাঁকা হেসে নিজেই ছড়া কাটতে আরম্ভ করলো। এই গভীর রাতে জেহেফিলের কণ্ঠ এত ভয়ানক লাগলো যে ইনানের শিরদাঁড়া বেয়ে আতঙ্কের শীতল স্রোত বয়ে গেল। Twinkle, twinkle, little star, how I wonder what you are. ইনান বিধ্বস্ত। তার আর পুতুলের মাঝে কোনো পার্থক্য খুঁজে পায় না সে। এই পুতুলের জীবন ইনান দম বন্ধ করে দিয়েছে। সে খুব ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছে জেহেফিল থেকে কিছুদিন দূরে থাকার। এমনি তো এই ধরনের সিদ্ধান্ত কোনো স্ত্রী নেয় না, তাই না? ইনানও এমনি নেয়নি। তার লাইফ হেল করেছে জেহেফিল নামক বিষাক্ত পুরুষটা। কাল যখন একাডেমি থেকে ফিরছিল তখন ইনান গাড়ি জানালা খুলে আনমনেই বাইরে দৃষ্টিপাত করেছিল। শীতল আবহাওয়া উপভোগে ব্যাঘাত ঘটায় জেহেফিল। কথা নেই বার্তা নেই, জানালার কালো কাজ উঠিয়ে দেয়। ইনান জেহেফিলের দিকে তাকানো মাত্রই ভরকে গেল। ক্ষুব্ধ চোখে জেহেফিল তাকে দেখছে। খুব ভালো লাগে তাই না? ইনান বোকা বনে গেল। জেহেফিলের কথায় মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না। কি ভালো লাগবে? পর পুরুষকে দেখতে। ওই ছেলের দিকে এভাবে তাকিয়েছিলে কেন? আমার থেকেও বেশি সুদর্শন তাই? ইনান স্তম্ভিত। কিসের ছেলে? কোন ছেলে? আল্লাহ ভালো জানে। ইনান সেই উদ্দেশ্যে আবারও বাইরে নজর দেয়। মাথা ঘোরানোর আগেই জেহেফিল ইনানের ঘাড় ধরে ফেলে। শক্ত করে ধরে ইনানকে নিজের দিকে ফেরায়। আবার ওই ছেলের দিকে নজর দিচ্ছ কেন? আমাকে এখন আর ভালো লাগে না। না, আজব কথাবার্তা। কোন ছেলেকে আমি দেখছিলাম? আমার চোখ আমিই জানি না। মিথ্যে বলবে না বাটারফ্লাই। আমি স্পষ্ট দেখেছি তুমি ওই ছেলেটার দিকে তাকিয়েছিলে। জেহেফিলের বারবার এক কথা বলায় ইনান এত বিরক্ত হলো যে বলল, ভালো হয়েছে দেখেছি তো। কি হয়েছে? ওই ছেলেকে গিয়ে কি আমি চুমু খেয়েছি, না ওকে হাত দিয়ে কাছে ডেকেছি? সামান্য চোখ যেতেই পারে পথচারীদের উপর, এতে রিয়াক্ট করার কি আছে? জেহেফিলের শরীর রাগে কাঁপতে লাগলো যখন তার মস্তিষ্কে এক কুৎসিত দৃশ্য ভেসে উঠল। তার বাটারফ্লাই ওই ছেলেটাকে চুমু দেওয়ার দৃশ্য। ইনান কিভাবে এই কথাটা বলতে পারলো? বলার সময় নিশ্চয়ই ওই ছেলের কথা ইনানের মাথায় ঘুরছিল। ওই ছেলেটাকে চুমু? না, জেহেফিল আর ভাবতে পারল না। রাগে কম্পিত হতে ইনানের ঘাড় ছেড়ে দিল ঝাড়ি মেরে।
তারপর গাড়ি চালালো হাই স্পিডে। যে ইনানের আত্মা দেহ থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। হাজার বারণ সত্ত্বেও জেহেফিল স্পিড কমায়নি। পুরোটা সময় ইনান যান হাতের মুঠোয় রেখে এসেছিল। বাড়ির সামনে আসতেই জেহেফিল ক্ষিপ্র বেগে ইনানের হাত ধরে টেনে হিচড়ে ওপরের তলায় নিয়ে আসে। ইনানের আকুতি তার কানে যায়নি। ইনানকে নিয়ে খাটের ওপর বসায়। ছাড়ুন, হাতে লাগছে। জেহেফিল ছাড়লো না। ইনানকে খাটে রেখে সে হঠাৎ ক্লোজেট থেকে কিছু জামা কাপড় বের করে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুমে দরজা আটকানোর সময় কি মনে করে আবারও বেরিয়ে আসলো। এসে ইনানের কোমর ধরে নরম খাটের ওপর ছুঁড়ে মারে। ইনানের ওপর উঠে বসে তার গা থেকে ওড়নাটা টান দিয়ে নিয়ে ইনানের দুই হাত মাথার কাছে নিয়ে হেডবোর্ডের সাথে বেঁধে দেয়। ইনান ভয় পেয়ে যায়। জেহেফিল যদিও তার স্বামী, তাও জেহেফিলের জোর জবরদস্তি তার ভালো লাগে না। পূর্বে নম্র নিষ্পাপ দুষ্টু জেহেফিলকে সে ভালোবেসেছিল। এই ক্রোধান্বিত উন্মাদ পাগল জেহেফিলকে নয়। কিন্তু ইনানের ভাবনাকে ভুল প্রমাণ করে জেহেফিল ইনানের উপর থেকে সরে গেল। সোজা চলে গেল ওয়াশরুমে। বেরিয়ে আসলো বর্তমান পরিহিত জামা কাপড় বদলে। এখন পরনে তার গ্রে শার্ট আর ব্ল্যাক জিন্স। হাতে দামি ঘড়িটা পরল। ঘাড় অবধি লম্বা চুলগুলোর উপরিভাগ পেছনে দিয়ে ঝুঁটি করল। শার্টের উপরে 3টা বোতাম খুলে শার্টের হাতা ফোল্ড করতে করতে ইনানের কাছে এসে দাঁড়ালো। জেহেফিলকে এত সুন্দর লাগছিল যে ইনান সত্যি বিমুগ্ধ হয়ে চেয়ে রইল। বিশেষ করে চুলগুলো পেছনের দিকে ঝুঁটি করায় আর শার্টের হাতা গোটানোতে তাকে হট চকলেট বয় বললে ভুল হবে না। পুরাই মাখন উষ্ণ বালক। Look at me, baby girl. জেহেফিল প্রগাঢ় শ্বাস নিয়ে বলল। ইনান তো হাঁ করে চেয়েছিল, প্রায় দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু সেই দুর্বলতা কেটে গেল যখন জেহেফিল চকলেট বয় থেকে ব্যাড বয়ে রূপান্তর হলো। এখন ভালো করে দেখে বলো, সেই ছেলেটার থেকেও বেশি হ্যান্ডসাম লাগছে না আমাকে? ইনান মুখ থুবড়ে পড়ল যেন। জেহেফিলের ওপর ক্ষণ সময়ের জন্য জন্ম নেওয়া মুগ্ধতা কেটে গেল নিমিষেই। মানে? ওই ছেলেটাও গ্রে শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরছিল। উপরের 3টা বোতাম খোলা ছিল। আমিও তেমন ভাবে পরেছি। এখন বলো, কে বেশি হট, আমি না ওই জানোয়ার? ইনান নির্বাক কর্কশ গলায় বলল,